আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, এক প্রার্থীর একাধিক পদে চাকরি নয়, ডবল টেকাতে নানা ব্যবস্থা, অনুমতি নিয়ে মহিলা প্রার্থীদের তল্লাশি, জানালেন মুখ্যমন্ত্রী। এক প্রার্থী যাতে একাধিক পদে চাকরি পেতে না পারেন সেই ব্যবস্থা করছে সরকার। তৃতীয় শ্রেণীর পদে যিনি চাকরি পাবেন তিনি চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাবেন না। ওপরের স্কেলে চাকরি পেলে নিচের স্কেলে আর পাওয়া যাবে না চাকরি। তৃতীয় শ্রেণীর পদে দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়েছে। মহিলা প্রার্থীদের শারীরিক তল্লাশি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে মুখ্যমন্ত্রীর দাবি অনুমতি নিয়ে তল্লাশি চালানো হবে মহিলা চাকরি প্রার্থীদের। গত 15 সেপ্টেম্বর গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় শ্রেণীর পদে প্রথম দফার নিয়োগ পরীক্ষা। তৃতীয় শ্রেণীর পদে দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষা হবে আগামী 29 সেপ্টেম্বর। এরপর অনুষ্ঠিত হবে চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য পরীক্ষা। কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে দেখা যায় একই প্রার্থী একাধিক পদে চাকরি পেয়েছে। গতবারও এই ঝামেলা পোহাতে হচ্ছে সরকারকে। প্রার্থীরা একাধিক পদে চাকরি পাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় 1-1.5 হাজার পদ ফাঁকা থেকে গেছে। ফলে এবার আগেভাগে সেই সমস্যার সমাধানের উপায় বের করেছে সরকার। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার একাধিক পদে চাকরি পাবে না কেউ। তৃতীয় শ্রেণীর পদে যিনি চাকরি পাবেন তিনি চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাবেন না। ওপরের স্কেলে চাকরি পেলে নিচের স্কেলে আর পাওয়া যাবে না চাকরি। এবার একাধিক পদে যাতে চাকরি কেউ না পেতে পারেন সেজন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এক পদে 2 জন চাকরি পেলে লটারি করে একজনকে বেছে নেওয়ার কথাও চিন্তা করা হচ্ছে। নিয়োগ পরীক্ষা প্রার্থীদের উত্তরপত্র কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হবে। তবে সেই প্রক্রিয়া রাজ্যের 6-7 জন শিক্ষাবিদ থাকবেন এক্সটার্নাল ইভালুয়েটর, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 15 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার সময় 3.5 ঘন্টা ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল গোটা রাজ্যে। সে নিয়ে সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট বন্ধ রাখা নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস, কিন্তু আসাম থেকে শিখে নিয়ে ঝাড়খণ্ড সরকারও এখন ইন্টারনেট বন্ধ রেখেছে নিয়োগ পরীক্ষায়। সেখানকার কংগ্রেস সরকার আসাম থেকে শিক্ষা নিয়েছে, তাই আসাম এখন সারা দেশকে রাস্তা দেখাচ্ছে। নিয়োগ পরীক্ষার সময় মহিলা প্রার্থীদের শারীরিক তল্লাশি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক মহিলা প্রার্থী অভিযোগ করেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে রীতিমতো কাপড় খুলে তল্লাশি চালানো হয়েছে তাকে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন মহিলা প্রার্থীদেরও তল্লাশি চালানো হবে। বিতর্কের জবাব দিয়ে তিনি বলেন, মহিলা প্রার্থীদেরও তল্লাশি চালাতে হবে, না হলে কাগজ নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেন। তবে তল্লাশি করা হবে মহিলা প্রার্থীর অনুমতি নিয়েই। কেউ যদি তল্লাশিতে আপত্তি করেন তাহলে তার জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে। পৃথক রুমে পরীক্ষায় বসানো হবে এবং সেখানে ইনভিজিলেটর বেশি সংখ্যায় নিয়োগ করা হবে। অপরদিকে আসামের ছাত্রছাত্রীর জন্য চালু হচ্ছে আপার আইডি। স্কুলে ভর্তি সব ছাত্রছাত্রীর জন্য 12 ডিজিটের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি চালু করার ঘোষণা করল আসাম সরকার। নতুন জাতীয় শিক্ষানীতি 2020-এর সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের প্রতি সাপোর্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাডেমিক রেকর্ড সঠিক রাখতে এই পদক্ষেপ। আপার আইডিতে প্রত্যেক ছাত্রছাত্রীকে একক ডিজিটাল পরিচয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের এবং ডিজিলকারের মাধ্যমে ছাত্রছাত্রীর একাডেমিক প্রগতির সম্পর্কেও বিশদ তথ্য পাওয়া যাবে। এতে ছাত্রছাত্রীর স্কুল ড্রপ আউটের সংখ্যা কমাতে এবং স্কুলের বাইরে থাকা শিশুদের পর্যবেক্ষণের সুবিধা হবে। এই পদক্ষেপকে কার্যকর করতে স্কুল কর্তৃপক্ষকে অভিভাবক শিক্ষক মিট আয়োজন করতে হবে। আপার আইডি চালু করার জন্য পিতামাতা বা অভিভাবকদের কাছ থেকে সম্মতি নিতে হবে বৈঠক আয়োজন করে। সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ এই পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এই প্রক্রিয়া ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন করবে। বৈধ আধার আইডি এবং পার্মানেন্ট এডুকেশন নম্বর অর্থাৎ প্যান দিয়ে আপার আইডি তৈরি করা হবে। সম্মতিপত্র পাওয়া যাচ্ছে অসমিয়া, বড়ো এবং বাংলায়। এই পত্রে অভিভাবককে অবশ্যই সরাসরি স্বাক্ষর করতে হবে। অপরদিকে খাটিগুড়ায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ কমলাক্ষের। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শনিবার খাটিগুড়ার 78 জন দুস্থ রোগীদের মধ্যে এককালীন জনপ্রতি 10,000 টাকা করে প্রদান করা হয়েছে। খাটিগুড়া সার্কল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধা প্রাপকদের হাতে চেক তুলে দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিনের অনুষ্ঠানে সরকারিভাবে কেউ উপস্থিত ছিলেন না, তবে কাঠিগুড়া সার্কল কার্যালয়ের জ্যেষ্ঠ করণিক বিমল কুমার দেব উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিজেপি নেতা সন্দীপ পাল, নির্জর দাস সহ বিধায়ক সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ তার বক্তব্যে বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য এভাবে আর্থিক অনুদান প্রদান সরকারের একটি সফল উদ্যোগ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে দুস্থ রোগীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান সময়ে 10,000 টাকার মূল্যায়ন করলে তেমন কিছু নয়, কিন্তু একজন অসহায় মানুষের কাছে বহু মূল্যবান। সরকারি মহৎ কাজে অংশীদার হতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন বিধায়ক। কমলাক্ষ বলেন, 78 জন রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হলেও আগামীতে আরও বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। পাশাপাশি এই টাকা অন্যান্য কাজে ব্যয় না করে চিকিৎসা বাবদ ব্যবহার করার আহ্বান জানান বিধায়ক। তিনি সুস্বাস্থ্য কামনা করেন। অপরদিকে বিধানসভায় নয়া ভূমি নীতি আইন উত্থাপন করবে কংগ্রেস, বললেন ভূপেন বরা। উচ্ছেদের নামে বৈষম্যমূলক নীতি গণতন্ত্রের পক্ষে শুভ নয়, বললেন দেবব্রত শইকিয়া। বিধানসভায় নতুন ভূমি নীতি আইন উত্থাপন করবে কংগ্রেস। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার নেতৃত্বে প্রাইভেট বিল হিসেবে বিধানসভায় এটা উত্থাপন করবে কংগ্রেস। রাজ্যে অভিজ্ঞ আইনজীবী, জাতীয় জীবনের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, কংগ্রেসের লিগ্যাল ডিপার্টমেন্ট ও বিরোধী দলনেতার উদ্যোগে উচ্ছেদ ও ভূমিনীতি নিয়ে বিশিষ্ট আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠক হয়েছে। এই আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা উচ্ছেদ ও ভূমিনীতি নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। অনেকে লিখিত পরামর্শ দিয়েছেন বলে জানান ভূপেন বরা। তিনি বলেন, অভিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ মেনে কংগ্রেস একটি ভূমি নীতি প্রস্তুত করবে এবং বিধানসভায় প্রাইভেট বিল হিসেবে নতুন ভূমি আইন উত্থাপন করা হবে। বিধানসভায় সরকার পক্ষ যদি এই বিল অগ্রাহ্য করে, তাহলে বিজেপি সরকারের কার্যকালে কংগ্রেস নতুন ভূমি নীতি জনগণের সামনে প্রকাশ করবে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, রাজ্যের বিভিন্ন জনজাতি সংগঠন রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় 80টি উচ্ছেদের ঘটনা প্রকাশ করেছে, যেখানে জনজাতিদের জমির অধিকার খর্ব করা হয়েছে। মিকির বামুনি গ্রান্টে জনজাতি লোকদের রায়তি সত্ত্ব কেড়ে নিয়ে বিজেপি সরকার জমিদারের হাতে জমি তুলে দিয়েছে। পাওয়ার প্রজেক্ট স্থাপনের নামে রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, উচ্ছেদ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছে। সরকার এমন কিছু অঞ্চলে উচ্ছেদ অভিযান চালিয়েছে যা নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে। তার মতে, আইন অনুসারে উচ্ছেদ অভিযানে কোনো আপত্তি নেই। বিদেশি বা বাংলাদেশিরা যাতে জমি ক্রয় করতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। সেখানে অসমিয়ার স্বার্থ সুরক্ষিত করা জরুরি, কিন্তু সরকার আইন অনুসারে কাজ করছে না, যার ফলে সোনাপুরের উচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। উচ্ছেদের নামে সরকারের বৈষম্যমূলক নীতি গণতন্ত্রের পক্ষে শুভ নয় বলে মন্তব্য করে তিনি গণতন্ত্র রক্ষার জন্য আহ্বান জানান। দেবব্রত শইকিয়া বলেন, সোনাপুরে আইন অনুসারে উচ্ছেদের কথা বলে তার সমালোচনা করা হয়েছিল। সোনাপুরের রক্তাক্ত ঘটনার জন্য তাকে দায়ী করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তার কথাই সত্য প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাইবেল বেল্ট গঠনের পূর্বে একাংশ লোক জমির পাট্টা নিয়ে বসবাস করছেন। আইন অনুসারে ট্রাইবেল বেল্ট গঠনের পূর্বে যদি অজনজাতির লোক বসবাস করেন, সেই ব্যক্তি ট্রাইবেল বেল্ট আইনের আওতায় আসবেন না। তিনি বলেন, বিভিন্ন জনজাতি সংগঠন ট্রাইবেল বেল্ট ও ব্লক থেকে বিভিন্ন উদ্যোগে উচ্ছেদের দাবি জানানো সত্ত্বেও সরকার কোনো তৎপরতা নেয়নি। শিলসাকুতেও একই অবস্থা, কেবল সাধারণ লোকদের উচ্ছেদের জন্য টার্গেট করা হয়েছে। সরকারের এই বৈষম্যমূলক নীতি গণতন্ত্রের পক্ষে কখনো শুভ নয় বলে মন্তব্য করেন দেবব্রত শইকিয়া। অপরদিকে কাল থেকে হাইলাকান্দিতে শুনানি, পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ। পঞ্চায়েত এলাকা সীমা পুনর্নির্ধারণ খসড়া সম্পর্কে দাবি ও আপত্তির শুনানি 23 সেপ্টেম্বর থেকে হাইলাকান্দিতে শুরু হবে। শুনানি চলবে 24 এবং 25 সেপ্টেম্বরে। জেলা আয়ুক্ত তথা ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি গ্রহণ করবেন রক্তিম বড়ুয়া। জেলা পরিষদের 1 নম্বর কক্ষে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি চলবে। পাশাপাশি 122 নম্বর আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের শুনানি গ্রহণ করবেন এডিসি অমিত পারবুসা। জেলা পরিষদের 3য় তলায় 2 নম্বর রুমে এই শুনানি চলবে। ব্যক্তিগত দাবি আপত্তি এবং বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত দাবি ও আপত্তিগুলিও শুনানির জন্য গ্রহণ করা হবে। অপরদিকে কাছাড় ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যান তথা জেলা কমিশনের জারি করা আদেশ অনুসারে ডিলিমিটেশন অ্যান্ড ব্লক পুনর্গঠন সম্পর্কিত বিষয়ে ব্যক্তি, সুশীল সমাজ, সংস্থা ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত দাবি আপত্তি ইত্যাদির সর্বজনীন শুনানির জন্য এলএসি ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে। আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত
শিলচর বিধানসভা কেন্দ্রের জন্য কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলাশাসক ওয়াই অজকুব এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স পাবলিক হিয়ারিং এর জন্য কাজ করবেন। অনুরূপভাবে সোনাই বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি হাজারিকা এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স পাবলিক হিয়ারিং এর কাজ করবেন। জেলাশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স ধলাই বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানা এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স উদারবন বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত জেলাশাসক বিএলএল নামপুইয়ের চেম্বারে এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক টাস্ক ফোর্স আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর নির্ধারিত ওই সময়ে দাবি আপত্তি ইত্যাদির সর্বজনীন শুনানির জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই